আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি ভেক্টরের ক্যালকুলাসের স্পেশাল 4 নাম্বার লেকচার নিয়ে। আর আমাদের এই আজকের স্পেশাল 4 নাম্বার লেকচারে ভেক্টর ক্যালকুলাসের আমরা অনেক ইম্পর্টেন্ট বেসিক শিখব। আমাদের আজকের টপিকের নাম হচ্ছে কার্ল। কার্ল অর্থাৎ ক্রস গুণন। কার্ল অর্থ হচ্ছে ক্রস গুণন। তো এই কার্ল সম্পর্কে আমাদের জানার আগে আমাদের ভেক্টর ক্যালকুলাসে স্পেশাল কিছু সূত্র নিয়ে আলোচনা করতে হবে। তাহলে চল আমরা প্রথমেই সূত্রগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো সূত্রগুলো খুবই সিম্পল, জাস্ট মনে রাখবা। আমাদের একটা ফাংশন আমরা জানি, আমরা পড়েছিলাম বেসিক 1 নাম্বার ক্লাসে, সেটা ছিল ডেল ফাংশন। যেমন তোমরা দেখো এই যে ডেল ফাংশনটা যে আছে না, ডেল এক্স, উপরে আছে এক্স। আমরা জানি যে ডেলের সাথে যে থাকবে সেই হবে চলক। তো এখানে তো নিচে এক্স ছিল, এক্স হচ্ছে চলক, তাহলে উপরে কিন্তু আমাদের এখানে এক্সই আছে। তার মানে এখন দেখো এই সূত্রটার মান কত হবে, ডেল এক্স অফ এক্স। এখানে দেখো আমার ডেল এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ, এটাকে বলা হয় আংশিক অন্তরীকরণ, এই মানটা হবে 1। কেন মনে রাখবা, যদি আমার চলক সিম্পল ভাবে থাকে, চলকের পাওয়ার 1 থাকে, তাহলে সবসময় এইরকম অংশের জন্য উত্তর হয় 1। এটা হচ্ছে আমাদের নিয়ম, এটা হচ্ছে সূত্রের নিয়ম যে অন্তরীকরণ ফাংশনে চলকের সাপেক্ষে চলক, চলকের সাপেক্ষে চলকের উত্তর হবে 1, মনে রাখবা। এরপরে যদি এরকম হয় ডেল ওয়াই অফ ওয়াই, এই মানটা কত হবে, এই মানটাও আমার 1 হবে। কেন 1 হবে, আমরা জানি নিচে হচ্ছে ওয়াই, চলক হচ্ছে ওয়াই, তো ওয়াইয়ের সাপেক্ষে ওয়াইয়ের অন্তরীকরণ কত, 1। এটা হচ্ছে নিয়ম, অর্থাৎ একটা চলকের সাপেক্ষে সেই চলকের অন্তরীকরণ হবে 1, মনে রাখবা। আচ্ছা এখন যদি বলি ডেল জেড অফ জেড এর মান কত হবে বলতে পারবা, বলো তো? ডেল জেড অফ জেড এর মান কত হবে? ভেরি গুড, 1 হবে। কেন 1 হবে, কারণ আমাদের জেড এর সাপেক্ষে জেড এর অন্তরীকরণ জেড এর সাপেক্ষে জেড এর অন্তরীকরণ হচ্ছে 1। এটা হচ্ছে বেসিক নিয়ম যে আংশিক ডিফারেন্সিয়েট আমরা এভাবে কাজ করব। এখন কথা হচ্ছে যদি আমাদের চলক না থাকা ধ্রুবক থাকতো, অর্থাৎ চলকের সাপেক্ষে যদি ধ্রুবক থাকতো, তখন অন্তরীকরণ কি আসতো। এখন মনে করো আমি তোমাকে একটা বিষয় দেখা দিই, যদি এরকম হয় যে কোনো একটা চলকের সাপেক্ষে ধ্রুবকের অন্তরীকরণ করতেছো, যেমন ডেল এক্স উপরে হচ্ছে একটা ধ্রুবক রাশি, ধ্রুবক কি হতে পারে, ওয়াই জেড সামথিং। যদি যে কোনো ধ্রুবকের অন্তরীকরণ করো তাহলে তার মান অবশ্যই হবে 0। হ্যাঁ, তার মান কি হবে, অবশ্যই 0। হ্যাঁ মোজাহিদ কিছু বলতেছো? হ্যাঁ ওকে, এই হচ্ছে বিষয়টা খেয়াল রাখবা। মোজাহিদ, রিয়ানা, তারপরে সিয়াজ, এটা হচ্ছে নিয়ম যে আমাদের এই ধ্রুবকের অন্তরীকরণ কি হয়, অলওয়েজ 0 হয়। ধ্রুবকের অন্তরীকরণ কি হয়, অলওয়েজ 0 হয়, যে কোনো ধ্রুবক থাকতে পারে। আচ্ছা এখন কথা হচ্ছে যে স্যার ধ্রুবকও থাকবে চলকও থাকবে, যদি একসাথে ধ্রুবক চলক থাকে তখন আমরা কি করব। চলো এখন আমরা এটা শিখি। যদি আমার একসাথে চলক আর ধ্রুবক থাকে তখন আমার নিয়মটা কিরকম হবে, একটা উদাহরণ দিলে তোমরা সহজে বুঝবা। মনে করো এই হচ্ছে একটা উদাহরণ ধরলাম আমরা, সেটা হচ্ছে কি ডেল এক্স, এটা হচ্ছে এক্স চলকের অন্তরীকরণ, এক্স চলক, উপর আছে কিন্তু এক্স ওয়াই জেড, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে শুধু এক্সটাই হবে চলক, ওয়াই জেড হচ্ছে ধ্রুবক। এখন আমরা জানি ধ্রুবক যদি একা থাকে, শুধু একা থাকলে সেক্ষেত্রে হয় 0, কিন্তু ধ্রুবকের সাথে চলকও আছে গুণ অবস্থায়, এখন কিন্তু আর 0 লিখতে পারবো না। কি লিখবে এখন জানো, যেটা ধ্রুবক সেটা সামনে চলে আসবে। হ্যাঁ কিছু বলতেছো রিয়ানা? স্যার আমি বললাম যে শুধু ধ্রুবকটা হবে। হ্যাঁ এখন শুধু ধ্রুবকটা হবে, ধ্রুবকটা সামনে চলে আসবে, ধ্রুবকটা ওয়াইজেড, তো ওয়াইজেডটা সামনে নিয়ে আসবা। ওয়াইজেড নিয়ে আসার পরে এরপর ডেল এক্স অফ এক্স লিখবা, অর্থাৎ আমাদের অন্তরীকরণ যেটা ছিল এক্স এর সাপেক্ষে এক্স লিখে উপরে এক্সটা লিখে দিব, মানে একটু সাজাবো আর কি। এই যে ডেল এক্স অফ এক্স মানে কি ধ্রুবকটাকে সামনে নিয়ে আসছি, আর অন্তরীকরণ ফাংশন ছিল ডেল এক্স লিখলাম, ওর উপরে এক্স এর মতো এক্স রয়ে গেল। আর এই মানটা তো আমরা 1 শিখছিলাম, তো 1 বসা দিলাম, গুণটন করলাম, উত্তর হবে কি ওয়াইজেড। তার মানে কি, যদি আমরা দেখি যে আমাদের চলকের সাপেক্ষে ধ্রুবক গুণ অবস্থায় আছে, সেই শর্তে যদি অন্তরীকরণ করি তাহলে কি হয়, শুধু ধ্রুবকটাই উত্তর হয়ে যায়। মোজাহিদ তারপর হচ্ছে রিয়াজ, বুঝতে পারছো একটু আমাকে জানাও, একটু বইলো তাড়াতাড়ি বলতে হবে। আচ্ছা এখন আরেকটা স্পেশাল সূত্র, যে সূত্র আমাদের বেশিরভাগ পরীক্ষা আসে, সেটা হচ্ছে ঠিক এই সূত্রটা, সেটা হচ্ছে এই সূত্রটা যে ডেল এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এই সূত্র দিয়ে বেশিরভাগ কাজ করবে আমাদের অন্তরীকরণ বা ফাংশন ক্যালকুলাস আর কি। তো এখানে এক্স হচ্ছে চলক, চলকের সাপেক্ষে চলকের একটা সূত্র নিয়ে কাজ করতেছি। সাপোজ মনে রাখবা
এখানে যদি চলকের উপর পাওয়ার থাকে সেক্ষেত্রে কি হবে? আগে ছিল কি শুধু চলক ছিল, যেমন শুধু ছিল ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। যদি এরকম থাকে যে ডেল ডেল এক্স স্কোয়ার, ডেল ডেল এক্স কিউব, তখন কি হবে? তখন হচ্ছে এই সূত্র তখন কি হবে? যদি কিউব থাকে, আমাদের তো এখানে সিম্পল এক্স ওয়াই জেড, যদি এক্স কিউব থাকতো, এক্স ফোর থাকতো, বা 3x স্কোয়ার, এরকম যদি সব গুণ অবস্থা থাকতো, তখন কি হতো? তখন হচ্ছে এই সূত্র নিয়ে সাহায্য করব, এই সূত্রের সাহায্যে আমরা করবো, এই সূত্রের সাহায্যে। অর্থাৎ চলক ঠিক থাকবে, হ্যাঁ এক বিয়োগ হবে, চলক ঠিক থাকবে, চলক এখানে এক্স এখানেও এক্স, ঠিক আছে, কিন্তু চলকের উপর পাওয়ার আছে। তো পাওয়ার সংক্রান্ত অঙ্ক করার জন্য এই সূত্র, প্রথমে কি আসবে? এই এনটা সামনে চলে আসবে, চলক যা আছে তা লিখে দিবা, সবসময় পাওয়ার থেকে এক কমে যাবে, n-1। কি বললাম? পাওয়ার সংক্রান্ত যত ফাংশন আছে অন্তরীকরণের, প্রথমে এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসবা এবং চলক যা আছে তা লিখবা, এবং সবসময় পাওয়ার থেকে এক মাইনাস করবা। পাওয়ার ছিল এখানে n, তো বিয়োগ করে দিলাম n-1। তাহলে আমাদের সূত্র হচ্ছে কি n ইন্টু এক্স n-1। আমি আবার বলতেছি, আমাদের চলকের পাওয়ার থাকলে সে পাওয়ারটা সামনে আসবে, চলকটা বসবে, আর পাওয়ার থেকে এক কমে যাবে, এটা হচ্ছে সূত্র। অর্থাৎ যে কোনো আমাদের চলক ফাংশনের পাওয়ার সংক্রান্ত ক্যালকুলাস করার সূত্র, এইভাবে আমাদের কাজ করতে হবে। এখন একটা উদাহরণ দিলে তোমরা বুঝবা। মনে করো লেখা আছে আমার এরকম একটা ফাংশন, যে ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি লেখা আছে ডিডিএক্স মাইনাস 6x কিউব। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক নিলাম আমি তোমাদের জন্য বোঝার জন্য। এই অঙ্কটা আমরা এইভাবে সূত্রদের সাহায্যে সমাধান করব। এই অঙ্কটা এই সূত্রের সাহায্যে সমাধান করব। এখানে আমাদের চলক কোনটা বলো তো? চলক হচ্ছে এখানে এক্স, তাহলে উপরে কিন্তু এখানে এক্স আছে, তার মানে ঠিক আছে অঙ্কটা। চলকের সাপেক্ষে চলক আমার অঙ্কটা করতেছি আমরা। এখন দেখো এখানে কিন্তু সামনে আবার -6 আছে, তো এটা কি করবা? এটা যা আছে তার রাখতে হবে, প্রথমে লিখতে হবে -6। এই যে হ্যাঁ ভেরি গুড, এই তো বুঝছো, -18 স্কয়ার, এই তো ভেরি গুড। আমি ভাঙাচ্ছি আর কি। প্রথমে -6 লিখবা, -6 লেখার পরে এই যে আমার পাওয়ার কত ছিল? পাওয়ার ছিল 3, এই 3টাকে সামনে নিয়ে আসবা। যেমন আগে n ছিল পাওয়ার, n সামনে চলে আসছে, এখন 3 ছিল, 3 সামনে নিয়ে আসবা। তো 3 সামনে নিয়ে আসলাম। এখন এই 3 সাথে এই সহগটা কিন্তু গুণ হবে, তো গুণ চিহ্ন দিলাম। রিয়াজ, মোজাহেদ, আব্দুল কাইয়ুম, বুঝতে পারছো ব্যাপারটা? উপরের সূত্রের মতোই হুবহু দেখে করতেছি। আচ্ছা, এখন যখন আমরা লিখছি 3 সামনে নিয়ে আসলাম, চলকটা লিখতে হবে, চলক হচ্ছে এক্স। এখন চলকের পাওয়ার এক কমে যাবে, তো চলক লিখার পরে লিখবা 3-1। কি লিখবা? 3-1, এই হচ্ছে নিয়মটা। চলক লিখলাম এক্স, 3 থেকে এক কমা দিলাম। আচ্ছা, এখন গুণ করো -18x², তাহলে আমার উত্তরটা কত আসবে? -18x²। এভাবেই আমাদের কিন্তু এই x⁴n মানে কি পাওয়ার যুক্ত চলকের অন্তরীকরণ করতে হয়, -18x²। প্রথম একটু ভেঙে করাইলাম, পরবর্তীতে তুমি ডাইরেক্ট বুঝতে পারবা কীভাবে কী হবে। সবাই তোমাকে জানা, এতটুকু বুঝছো কিনা? আমরা এখন নেক্সট পরবর্তী অংশে যাচ্ছি। এতটুকু বুঝছো? একটু আমাকে জানাও বুঝতে পারলা কিনা। আদিবা জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ। আদিবা একটু আমাকে জানাও শুনতে পাচ্ছ কিনা? আদিবা ওকে, থ্যাংক ইউ, খুশি হলাম জয়েন করছো। তো আমি জানি একটু সমস্যার কারণে তোমার ক্লাসগুলো মিস হয়েছে, তারপরও চেষ্টা করবা, আমি তোমার রেকর্ড ক্লাসগুলো দিব, তুমি ব্যাকআপ দেখে নিবা। জানি একটু সমস্যার মধ্যে এখন আছো। আর আজকে তোমাদের যে ক্লাস, এটা তো তোমাদের এইচএসসি 27-এরই ক্লাস। তোমাদের 27-এর ক্লাসটা যখন হয় রাত 9:40 শুরু হয় সায়েন্সের ক্লাসটা, আর 9টা বাজে তো হয় আইসিটি ক্লাস বা ইংরেজি ক্লাস। তো আজকেও ক্লাস আছে, আজকে আইসিটি স্পেশাল ক্লাস আছে, আবার তোমাদের গ্রুপ ক্লাস আছে, ফিজিক্সের এই অধ্যায় পড়াচ্ছি। তারপর তো একটা বিষয় চেষ্টা করবা আমার সাথে যোগাযোগ রাখার জন্য, যদিও কোনো কারণে ক্লাস মিস হয়ে যায়, আমার সাথে কন্ট্যাক্ট করবা যে স্যার আমার এই সমস্যা হচ্ছে, আপাতত ক্লাস মিস যেতে পারে, আপনি রেকর্ড দিয়ে দিন, বা আমি যখন SMS দিই SMS-টা রিপ্লাই দিও, তাহলেই হবে। ঠিক আছে, ওকে, আচ্ছা, থ্যাংক ইউ, জয়েন করছো, খুশি হলাম। চেষ্টা করবা যাতে যোগাযোগ রাখা যায় আর কি সবসময়। এখন বাচ্চারা, আমরা এখন একটা অঙ্ক করব, সেই অঙ্কটা হচ্ছে একটা ডিফিকাল্ট অঙ্ক। ডিফিকাল্ট বলতে হচ্ছে আমরা মেন অঙ্কটার দিকে যাবো আর কি, এরকম আমরা অঙ্ক করছি। আচ্ছা, আমি একটা যদি তোমাদেরকে একটা বুঝা দিই, এরকম একটা যদি প্রশ্ন দিই, দেখি তোমরা গেস করতে পারো কিনা কীভাবে এটা সলভ করতে। আমি তোমাকে এখনই দেখাচ্ছি। এইখানে সাপোজ এখানে আমি একটা অঙ্ক দেখাইলাম,
মানে এটা প্র্যাকটিস করতেছি তোমাদের দিয়ে, দেখি তোমরা কতটুকু বুঝো। সাপোজ আমাদের দেওয়া আছে ডেল ডেল অফ জেড দেওয়া আছে, আর আমার এখানে লেখা আছে তোমার মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড টু দি পাওয়ার -4। দেখি এটা আমরা কয়জনে সলভ করতে পারি। এটা হচ্ছে একটা স্পেশাল বা একটা ব্যতিক্রমী একটা প্রশ্ন, যেটা উত্তর আমরা বের করবো এখন। এটা কিন্তু একটু বড়, হ্যাঁ। -6x³ আচ্ছা আচ্ছা, এখানে বলছো, আমি বলি একটু ভুল হইতে পারে, একটু ক্যালকুলেশনটা একটু ঠান্ডা মাথায় করতে হবে। কেমনে কি করতে হবে দেখা দিই, আমি তোমাকে বলি। এখানে আমাদের চলক কোনটা আগে তুমি গেস করো, এখানে চলক কোনটা আছে, এখানে চলক কোনটা হবে? -12x² আর জেড ইনভার্স হচ্ছে 5। বলছো ঠিক আছে, তবে একটু মনে হয় ভুল হয়েছে কোথাও, আমি এখন বলবো না, আবার চেষ্টা করো। আচ্ছা, এখন এখানে বলো চলক কোনটা? অন্তরীকরণের ফাংশনে যা থাকবে নিচে সেটাই চলক। এখানে তো জেড হচ্ছে চলক, তাই না? হ্যাঁ, জেড চলক। তো এখন উপরে কিন্তু জেডটাই হবে চলক, তার মানে এই জেডটা হচ্ছে চলক। আর এই যে -3x²y³ এটা হচ্ছে ধ্রুবক। কি বললাম বাচ্চারা, যেটা আমার আছে জেড বাদে এগুলো সবই কি ধ্রুবক, মানে এতটুকু অংশ আমার ধ্রুবকের কাজ করবে, এতটুকু অংশ হচ্ছে কি ধ্রুবক। সবাই কি বুঝছো? ধ্রুবক। এখন ধ্রুবকটা কি আছে? গুণ অবস্থায় আছে। কার লগে গুণ আছে? চলকের লগে গুণ আছে। ধ্রুবকটাকে প্রথমে লিখতে হবে। তো চলো ধ্রুবকটাকে প্রথমে লিখে দিই। তো সমান সমান দিয়ে আমরা লিখবো কি, হ্যাঁ একটু ওয়েট করো, তো লিখবো কি -3x²y³। একটু স্পিক অফ রাখতে হবে, মজা একটু স্পিক অফ রেখো প্লিজ, একটু স্পিক অফ রেখো, হ্যাঁ। তো কি -3x²y³ ধ্রুবকটা লিখলাম। এবার লিখবা ইনটু। এখন কথা হচ্ছে তুমি চাইলে সাজা লিখতে পারো, ওটা সাজায় লিখলে সবচেয়ে ভালো হয়, কারণ কি অনেকে বুঝতে ইজি হবে। তো আমি লিখলাম ডেল জেড অফ জেড টু দি পাওয়ার -4। এখন আমি এটা ভাঙতেছি, আমরা এটা সাজায় লিখছি বুঝার জন্য আর কি, আর কিছু না। এখন -3x² ইনটু এই, কিন্তু এখানে এন কি বলতো, এন হচ্ছে কিন্তু আমাদের এই যে 4, তবে এখানে -4টা চলে আসবে, কারণ কি এন এর আগে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস সহ আসবে, কিন্তু মাইনাস সহ আসবে। এটা হয়তো তোমরা ভুলে গেছো, মাইনাস সহ লিখতে হবে। আমাদের সূত্রের মধ্যে কি ছিল? আমাদের সূত্রে ছিল কি যে x⁴n থাকলে এনটা সামনে আসে, এনটা প্লাস হইলো প্লাস এন, মাইনাস হইলো মাইনাস এন, মানে কি মাইনাস সহ আসবে। রিয়ানা হয়তো বা প্লাস মাইনাস একটু ভুল বলছো, এর জন্য হয় নাই বললাম, আসলে মাইনাস সহ আসবে। মাইনাস এখানে কিন্তু মাইনাস আসছিল, এই যে পাওয়ারটা মাইনাস সহ আসবে, বুঝছো বা ব্যাপারটা? মাইনাস সহ চলে আসবে। তারপরে লিখবা জেড পাওয়ার, তারপর হচ্ছে কি -4 থেকে আরেকটা কমা দিবা, এটা হচ্ছে নিয়ম যে আরেকটা কমে যায়। এবার দেখো ব্যাপারটা বুঝলা কিনা সবাই? মাইনাস সহ আসবে, পাওয়ার থেকে এক কমে যাবে, এতটুকু বুঝছো? আমি তো এটাই বলছি, কিন্তু তুমি তো মাইনাস বলছো, এখানে হবে প্লাস হবে, মাইনাস মাইনাসে প্লাস, 3 4 12। তুমি প্লাস বলো না, বলছো মাইনাস, এর জন্যই উত্তরটা আমি পুরোপুরি রাইট বলতে পারিনি, তারপর চেষ্টা করছো, থ্যাংক ইউ। 3 4 12, তাই কি হবে x² y³ z টু দি পাওয়ার -5। দিস ইজ রাইট অ্যান্সার। এভাবেই আমাদের ক্যালকুলেশন করতে হয়। এটা কেন শিখালাম, কারণ বড় প্র্যাকটিস একটু পরে করবো, তো এই জন্য যাতে বুঝতে ইজি হয়। বাকিরা বুঝছো কিনা? আব্দুল কাইয়ুম, মোজাহিদ, আদিবা, রিয়াজ। আদিবা তোমার মিস করছো কিছু? বুঝতে পারছো কিছু বিষয়? আচ্ছা, এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে আমার অন্তরীকরণের নিয়ম, যে এইভাবে পাওয়ার ফাংশন থাকলে প্রথমে পাওয়ারটা আসে, তারপরে চলক আসে, তারপরে পাওয়ার থেকে এক কমা যেতে হয়। তো এখানে পাওয়ার ছিল কি আমাদের -4 নিয়ে আসলাম, পাওয়ার থেকে এক কমা দিলাম, আর চলক লিখলাম, আর এইটার সাথে এটা গুণ করলাম +12, আর যা আছে তা লিখলাম, শেষ। এরকম অঙ্ক করলে আমাদের আরো ইজি হয় যখন আমরা প্র্যাকটিস করব। আব্দুল আহাদ বলে আব্দুল কাইয়ুম, মোজাহিদ, রিয়াজ, রেসপন্স করো, বুঝতে পারলা কিনা তোমরা? পুরো ব্যাপারটা বুঝছো কিনা? এভাবে করতে হবে, তাড়াতাড়ি বলতে হবে, সময় কম। বুঝতে পেরেছ? আচ্ছা, যাই হোক, আমি রেসপন্স পাই নাই তেমন। এখন আমি যাই, আমাদের আজকের কার্ল শেখার জন্য
ভেক্টর অপারেটর যেটাকে বলি নাবলা, এটা শিখতে হবে। নাবলা আসলে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নাবলা অপারেটর, যে ভেক্টর অপারেটরটা মুখস্থ করবা। নাবলা উল্টা ত্রিভুজের মতো, মানটা হচ্ছে ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। এই মানটা দিয়ে আমরা ভেক্টর ক্যালকুলাসে অঙ্ক করব। তাহলে মুখস্থ বা ডাইরেক্ট। এখন আমাদের কার্ল নিয়ে আলোচনা। মনে রাখবা কার্লের মধ্যে আমাদের সূত্র হচ্ছে ক্রস গুণ। কার্ল মানে ক্রস গুণ, কার্ল মানে ক্রস গুণ। এখন পরীক্ষার মধ্যে কি আসবে? পরীক্ষার মধ্যে সবসময় একটা ফাংশন দেওয়া থাকবে, ভেক্টর ফাংশন। দেখো আসলে ক্লাসটা রেকর্ড চলছে দেখে আমি একটু আবার রিপিট করলাম শুরু থেকে। দেওয়া আছে ভি হচ্ছে একটা ফাংশন, ভেক্টর ফাংশন, কারণ এখানে আই ক্যাপ আছে, জে ক্যাপ আছে, কে ক্যাপ আছে। ফাংশনটা হচ্ছে এক্স আই কে প্লাস ওয়াই জে কে প্লাস জেড কে ক্যাপ। এই ফাংশনটির কার্ল নির্ণয় করো, এটা হচ্ছে প্রশ্ন। পরীক্ষাতে এরকম অনেক প্রশ্ন আসে, একটা ফাংশন দিয়ে বলবে সেই ফাংশনের কার্ল নির্ণয় করো। তো দেওয়া আছে ভি ফাংশন, বের করতে হবে এই ভি ফাংশনটির কার্ল কত। তো সূত্র কি? সূত্র হচ্ছে প্রথমে লিখতে হয় কার্ল লিখে লিখতে হয় নাবলা অপারেটর। এই যে দেখো সূত্র, প্রথমে লিখতে হয় কার্ল, সি আর ইউ এল, কার্ল লিখে আমাদের লিখতে হবে যে ফাংশনের প্রতীক দেওয়া আছে, ভি ফাংশনের প্রতীক। এই যে এই ফাংশনের প্রতীক হচ্ছে ভি, তো ভি লিখে দিব। প্রথমে লিখতে হয় নাবলা মানে উল্টা ত্রিভুজ। এরপরে মাঝখানে ক্রস চিহ্ন। কেন ক্রস চিহ্ন? এই যে ক্রস গুণ হয়, কার্ল করতে কি লাগে? ক্রস গুণ করতে হয়। আর ডাইভারজেন্স করতে হয় ডট গুণ দিয়ে। কার্ল যেহেতু ক্রস গুণ দিয়ে করতে হয়, এই জন্য আমাদের ক্রস গুণ হইল। নাবলা অপারেটর ক্রস গুণ, আর যে বি ফাংশন ছিল ফাংশন লিখে দিলাম। আদিবা দেখো বুঝছো কিনা? আদিবা, মুজাহিদ, তারপর হচ্ছে গিয়ে রিয়ানা তো একটু আগে বুঝছো, রিয়াজ তো বুঝছোই, আর হচ্ছে আব্দুল কাইম বুঝছো। এটা হচ্ছে সূত্রের নিয়ম। এতটুকু বুঝতে পেরেছো? এখন আমাদের মান বসাইতে হবে। কিসের মান? প্রথম হচ্ছে নাবলা অপারেটরের মান, পরে হচ্ছে কি বি ফাংশনের মান। এখন এই মানগুলো বসানোর নিয়ম হচ্ছে নির্ণায়ক সাইন দিতে হয়। প্রথমে দিতে হবে নির্ণায়ক সাইন। নির্ণায়ক সাইন দিয়ে লিখতে হবে প্রথমে আই কে, পরে জে কে, পরে কে কে। সূত্র নিয়ম আর কি, প্রথমে আই কে, পরে জে কে, পরে কে কে। এরপর কি করতে হবে? এরপরে হচ্ছে কি আমাদের নাবলা অপারেটরের আই এর সহগ লিখতে হবে, জে এর সহগ লিখতে হবে, কে এর সহগ লিখতে হবে। এইগুলো কই পাবো? মুখস্থ রাখবা। আমরা কিন্তু যে পড়ছিলাম একটু আগে যে নাবলা যে অপারেটর ছিল, নাবলার আই এর সহগ কত? ডেল ডেল এক্স। জে এর সহগ কত? ডেল ডেল ওয়াই। কে এর সহগ কত? ডেল ডেল জেড। এগুলো হুবহু লিখে দিতে হবে লাইন টু লাইন। তো এখন প্রথমে আমরা লিখবো নাবলার আই এর সহগ, জে এর সহগ, কে এর সহগ। এই দেখো প্রথমে লিখতেছি নাবলা, এই নাবলার আই এর সহগ ছিল ডেল ডেল এক্স, লিখে দিলাম বরাবর। জে এর সহগ ছিল ডেল ডেল ওয়াই, লিখে দিলাম। কে এর সহগ ছিল ডেল ডেল জেড, লিখে দিলাম। এইবার ব্যাপারটা বুঝছো কিনা একটু আমাকে জানাও। হ্যাঁ, আব্দুল কাইম, আদিবা, বুঝছো কিনা তোমরা একটু আমাকে জানাও, ওরা তো একটু আগে দেখছে। আচ্ছা, এরপরে কি করবো? এরপর হচ্ছে যে এই ভি ফাংশন যে আছে না, বি ফাংশনের আই এর সহগ লিখে দিবা এক্স, জে এর সহগ লিখে দেবা ওয়াই, কে এর সহগ হচ্ছে জেড, বরাবর লিখে দিবা। ভি ফাংশনের আই এর সহগ এক্স, জে এর সহগ ওয়াই, কে এর সহগ হচ্ছে জেড। শেষ। মানে যা যা দেওয়া ছিল তা তা লিখছি। এই হচ্ছে নিয়ম, বুঝছো? এবার তাড়াতাড়ি বইলো, আদিবা, আব্দুল কাইম বইলো। এখন কথা হচ্ছে এটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার নিয়ম হচ্ছে বিস্তার করবা, বিস্তার নির্ণায়কের মাধ্যমে। বিস্তার হচ্ছে প্রথম সারিটা হচ্ছে এইটাই, যে প্রথম সারি বরাবর বিস্তার করবা, প্রথম সারি বরাবর বিস্তার। প্রথম সারি বরাবর বিস্তার করার ক্ষেত্রে সূত্র মনে রাখবা, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, প্লাস মাইনাস প্লাস। প্রথমে আই বরাবর বিস্তার করবা, প্রথমে আই লিখবা। আই বরাবর বিস্তার মানে কি জানো? আই বরাবর সারি বাদ দাও, ঠিক আই বরাবর কলাম বাদ দাও, এই যে এরকম। তাহলে কি বাকি থাকবে? থাকবে কি? ডেল ডেল ওয়াই বাই ওয়াই, ডেল ডেল জেড বাই জেড। এখন কি করবা? আর গুণ করবা, উপর থেকে নিচে গুণ, আবার মাইনাস দিয়া সূত্রের নিচ থেকে উপরে গুণ। আমি তাহলে দেখাই, তাহলে কি হবে কথাটা বুঝো। উপর থেকে নিচে গুণ করলে ডেল ডেল ওয়াই অফ জেড উপরে যাবে, আর নিচ থেকে উপরে গুণ করলে মাইনাস দিয়া ডেল ডেল জেড অফ ওয়াই হবে। এইরকম হবে, এই যে এরকম ডেল ডেল ওয়াই অফ জেড মাইনাস ডেল ডেল ওয়াই জেড অফ ওয়াই। দেখো বুঝছো কিনা? বুঝছো এতটুকু? এই যে এখানে। আচ্ছা, এখন এই অংশে ক্যালকুলেশনটা কেমনে করবো আমরা সেটা দেখাচ্ছি। এখন একটা বিষয় খেয়াল করবা, একটা বিষয় তোমরা একটু দেখো যে এখানে চলককে আর ধ্রুবককে, এই যে খেয়াল করো আমি দেখাচ্ছি। এখানে চলক হচ্ছে ওয়াই, তাহলে উপরে কিন্তু ওয়াই থাকার কথা ছিল, তাহলে তো আছে জেড। তাহলে জেড কি আমাদের ধ্রুবক না চলক বলো তো এই ওয়াই এর জন্য? বাকিরা কথা বলো।
এ ওয়াই যে ধ্রুবক হবে, যে ধ্রুবক, ধ্রুবকের অন্তরীকরণ করলে কি হয় বলো তো? ধ্রুবকের অন্তরীকরণ করলে হবে 0। হ্যাঁ, আমাদের উত্তর হবে কি 0। এই দেখো 0 করে ফেললাম। ওয়াই তো চলক, চলকের সাপেক্ষে ধ্রুবক অন্তরীকরণ 0। আবার জেড হচ্ছে চলক, কিন্তু উপরে তো জেড নাই, তার মানে এটা কি ধ্রুবক। তাহলে চলকের সাপেক্ষে ধ্রুবক আবারও 0। 0 থেকে 0 বিয়োগ করলে 0। কেন মাইনাস হয়েছে? কারণ নিচ থেকে উপরে গুণ করার সময় মাইনাস হইল। এইবার দেখো আমাদের আই এর ক্যালকুলেশন যখন করছি মানটা আসছে 0। আদিবা বুঝছো? আদিবা, তারপর হচ্ছে কি রিয়াজ বুঝতে পারছো? আমাকে জানো। আব্দুল কায়ুম বুঝছো কিনা? এই জন্য এখানে লিখছি ডাইরেক্ট 0। আই লিখে ডাইরেক্ট 0। কেন 0 লিখছি? কারণ এই ইতিহাসগুলো আমাদের হয়, এই জন্য। শেষ। এরপর আবার সূত্রে মাইনাস দিয়া যে, এই যে সূত্রে মাইনাস, প্রথমে হচ্ছে আই হচ্ছে প্লাস, জে মাইনাস কে প্লাস, জে করবো, যে বরাবর সারি কলাম বাদ দিব। রিয়াজ বললো আমাকে, বুঝছো কিনা? যে বরাবর সারি কলাম বাদ দিয়ে আমরা ক্যালকুলেশন করবো। এখন মাইনাস হবে যে মাইনাস জে সূত্রে মাইনাস। এখন যে বরাবর যদি আমরা করি, যে বরাবর সারি হচ্ছে এটা, বাদ দাও। এখন যে বরাবর কলাম কোনটা বলো তো? যে বরাবর কলাম হচ্ছে মাঝখানেরটা, ঠিক মাঝখানে, এই যেটা, বাদ দাও। তার মানে থাকবে কি? থাকবে হচ্ছে এক্স ডেল ডেল এক্স বাই এক্স ডেল ডেল জেড বাই জেড। তাহলে আবার গুণ করবা, এইটারে দিয়া এইটা গুণ করবা, ডেল ডেল এক্স অফ জেড মাইনাস ডেল ডেল জেড অফ এক্স। তাহলে আমাদের ক্যালকুলেশনের ইয়াটা কীরকম আসবে আমি তোমাকে একটু দেখাবি, তোমরা একটু ওয়েট করো। হ্যাঁ, আমাদের এখানে আসবে ঠিক এইরকম। আমি একটু দেখাচ্ছি, নোটে লিখতেছি তো। ডেল ডেল এক্স অফ হচ্ছে জেড, আর সূত্রে মাইনাস আবার ডেল ডেল জেড অফ হচ্ছে এক্স। এবার দেখো এই অংশটা বুঝো কিনা তোমরা, এই যে এটা ডেল ডেল এক্স অফ জেড মাইনাস ডেল ডেল জেড অফ এক্স। এতটুকু বুঝছো? জাস্ট আগের মতোই আর গুণ করছি যে বরাবর করার সময়। এখন বলো, বুঝছো এতটুকু? তাড়াতাড়ি বলতে হবে, সময় কম। বুঝতে পেরেছ? ওই যে যেই গুণটা বলছিলাম সেটাই হইল আর কি। এখন আমাদের এখানে কি হবে? এক্স হচ্ছে চলক, জেড তাহলে কি ধ্রুবক, তাহলে উত্তরটা কত হবে? 0। আবার জেড হচ্ছে চলক ও এক্স তো ধ্রুবক জেড এর সাপেক্ষে, তাহলে এটাও 0। তো দেখছো এখানে কিন্তু মজার বিষয়, আমাদের এখানে কি আসলো? ফলাফল 0 আসলো। এই জন্য আমরা লিখছি জে ইন্টু 0 ডাইরেক্ট। এই যে 0 কেন আসলো এইখানে? এই জন্য আসলো। কার কোনো প্রশ্ন আছে এখানে? থাকলে বলতে পারো। এনিওয়ান কোনো প্রশ্ন আছে? তাড়াতাড়ি বলো, আমাদের নেক্সট যেতে হবে পরবর্তী। এবার কে বরাবর করি? হ্যাঁ, কে বরাবর করলে, কে বরাবর যদি করি, কে বরাবর সারিবাদ, কে বরাবর কলামবাদ, কে বরাবর সারিবাদ, কে বরাবর কলামবাদ। তাহলে ডেল ডেল এক্স অফ এক্স ডেল ডেল অফ ওয়াই ওয়াই, তাহলে এটা দিয়ে এটা গুণ ডেল ডেল এক্স অফ ওয়াই ডেল ডেল অফ ওয়াই এক্স। তো লাস্ট অফ অল আমাদের এখানে আসতেছে তৃতীয় নাম্বার অবস্থানে লিখব কি? ডেল ডেল এক্স অফ ওয়াই, এরকমই তো নাকি? হ্যাঁ, মাইনাস দিয়া তারপর হচ্ছে কি ডেল ডেল ওয়াই অফ এক্স, এরকমই আসবে। হ্যাঁ, এখন এখানেও কিন্তু 0 আসবে, তাই না? এটা চলক, এটা ধ্রুবক, 0 মাইনাস এটা চলক, এটা ধ্রুবক, 0, লাস্ট অফ অল 0, শেষ। এভাবেই আমাদের দেখতে পারলাম যে তিনটাই 0 আসলো, আইও 0 আসলো, জেও 0, কেও 0। তো 0 দেওয়া যদি গুণ করি 0, আবার 0, আবার 0, তাই সবগুলো হিসাব করলে 0। ফাইনালি আমাদের প্রথম যে অঙ্কটা আমরা নিলাম, সুন্দর একটা অঙ্ক, এর রেজাল্টটা 0 আসলো, অর্থাৎ এই ফাংশনটির কালের মান 0। এটা একটা বিশেষ ফাংশন, বিশেষ অঙ্ক। এবার আমাকে জানাও, এইভাবে আমরা যত অঙ্ক আছে কালে সব করে ফেলবো, তাহলেই হয়ে যাবে। এতটুকু বুঝছো কিনা আমাকে জানাও। বুঝতে পেরেছো? রিয়ানা, রিয়াজ, আদিবা, তারপর হচ্ছে আব্দুল কায়ুম। রিয়াজ তো রেসপন্স করতেছো না? আচ্ছা, রেসপন্স করবো। আব্দুল কায়ুম রেসপন্স করো, রেসপন্স নিয়ে পাচ্ছি খুবই কম। আচ্ছা, এটা গেল। এরপরে আমরা যাচ্ছি নেক্সট। এখন আমরা শিখবো স্পেশাল 3টা নিয়ম পরীক্ষা, যে 3টা নিয়ম পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আমাদের কাল 3 রকম, ডাইভারজেন্স ছিল 3 রকম, যেমন কালও 3 রকম। একটা হচ্ছে পজিটিভ কাল, 2 নাম্বারটা নেগেটিভ কাল, 3 নাম্বারটা জিরো কাল। পজিটিভ কাল, নেগেটিভ কাল, জিরো কাল। এই দেখো, পজিটিভ কাল, নেগেটিভ কাল, জিরো কাল। এখন এই 3টার মাহাত্ম্য আছে, এই 3টা দিয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে শেখানো হবে। এখন মনোযোগ দিয়ে দেখো, পরীক্ষাতে এগুলাই আসে।
আমাদের ক্লাসের সময় আর বেশি নাই, আর 10 থেকে 11 মিনিটের সময় আছে, যতটুকু পারি আমি বুঝা দিই, খেয়াল করো। আমাদের রাত্রে আল্লাহ বাঁচালে ইনশাল্লাহ আজকে স্পেশাল সৃজনশীল প্র্যাকটিস করলে এই অংশ কমপ্লিট। বেসিকটা দিয়ে বুঝাইলাম আজকে এতটুকু। তো মনোযোগ দিও, হ্যাঁ, আমি এখন যা যা পড়াবো সবগুলো আমাদের কাজে লাগবে। প্রথম হচ্ছে পজিটিভ কাল নিয়ে আলোচনা করব, পরে নেগেটিভ কাল নিয়ে আলোচনা করব, তারপরে জিরো কাল নিয়ে আলোচনা করব। হ্যাঁ আদিবা বলো, কিছু বলতেছো? হ্যাঁ জি স্যার, সি প্রোগ্রামিং এর একটা ক্লাস ছিল, সি প্রোগ্রামিং এর ক্লাস কি হয়েছে? হ্যাঁ, সি প্রোগ্রামিং এর প্রথম ক্লাস গত ক্লাস হয়েছে, আজকে হবে 2 নম্বর ক্লাস। রাত্রে 9টায় ইনশাল্লাহ শুরু হবে সি প্রোগ্রামিং এর 2 নম্বর ক্লাস, রাত 9টায়। একটা ক্লাস হয়েছে আজকে। আচ্ছা তাহলে লিংকটা আমাকে একটু দিয়ে নিন, মানে ওই রেকর্ডটা। আচ্ছা রেকর্ডটা দিব না, দেখে নি আপাতত, এটা করো। হ্যাঁ, এটা করা শেষ হলে রেকর্ড আমি তোমাকে ইনবক্সে পাঠিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ, খুশি হলাম তুমি বলছো। এবার তাহলে আমি যাই যেখানে ছিলাম। পজিটিভ কাল মানে কি জানো? যখন তুমি একটা অঙ্ক করবা না, অঙ্ক করলে ফলাফল পজিটিভ আসবে, +10, +5, পজিটিভ যে কোনো কিছু, তখন এটাকে বলা হয় পজিটিভ কাল। তখন কাকে উঠাবে কি বলে? পজিটিভ কাল। সবাই কি কথাটা বুঝতে পারছো? পজিটিভ কাল মানে কালের উত্তরটা পজিটিভ আসবে। রিয়াজ, আব্দুল কায়ুম, রিয়ানা, ওকে। আর নেগেটিভ কাল কি? নেগেটিভ কাল মানে একটা অঙ্ক দিবে তোমাকে, সে অঙ্কটা তুমি কাল বের করবা, এরকমভাবে উত্তরটা নেগেটিভ আসবে, -10, নেগেটিভ -10, -5, -20, এরকম। মানে নেগেটিভ যখন আসবে ফলাফল তার নাম নেগেটিভ কাল, সিম্পল। আর 3 নাম্বারটা কি? 3 নাম্বার তো জিরো কাল, এটা দেখতেই পাচ্ছ। 3 নাম্বারটা যে জিরো কাল, এটা দেখাই যাচ্ছে যেই অঙ্কটার ফলাফল শূন্য আসবে কাল করলে, এই যে এই অঙ্কটার ফলাফল কি আসে? শূন্য আসছে। এই অঙ্কটার আমরা কাল যখন করছি শূন্য পাইছি ফলাফল, তার মানে এটাই হচ্ছে জিরো কালের উদাহরণ। এই হচ্ছে 3টা কাল: পজিটিভ কাল, নেগেটিভ কাল, জিরো কাল। রিয়াজ, আব্দুল কায়ুম, রিয়ানা আমাকে বলো বুঝতে পারলা কিনা, একটু তাড়াতাড়ি বলতে হবে, রেসপন্স করো দ্রুত। জি স্যার। আচ্ছা, রিয়াজ আর আব্দুল কায়ুমের রেসপন্স এখনো পাই নাই। রিয়াজ আর আব্দুল কায়ুম চ্যাট বক্সে বললো। এখন কথা হচ্ছে গিয়ে, তাহলে এই 3টা পজিটিভ, নেগেটিভ, জিরো দেওয়া কি কাজ আসলে? এই কাজটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা দেখো আমি কিছু বাংলা কথা লিখে রাখছি, এই যে লিখে রাখছি ঘুরে ঘুরে ঘুরবে না। আবার লিখে রাখছি অসংরক্ষণশীল, অসংরক্ষণশীল, সংরক্ষণশীল। এই জিনিসটাই পরীক্ষা সৃজনশীলে আসে, বুঝছো? পরীক্ষাতে আসে এই যে 1টা 2টা 3টা, আর এই যে 4 5 6, এই 6টা জিনিস ভালো করে বুঝে ফেললেই হয়ে যাবে, প্যারা নাই, চিল। তো এই কথা বলি। হ্যাঁ বলো কথা। স্যার তাহলে হচ্ছে যে কাল হচ্ছে যে ভেক্টর থেকে স্কলারের রূপ নেবে। কার্ল ভেক্টর থেকে, হ্যাঁ হ্যাঁ, ভেক্টর থেকে স্কেলার রূপ নেবে। হ্যাঁ, গুড। কারণ ফাংশনটা আমার কি ছিল? ভেক্টর ছিল, ফলাফলটা স্কেলার আসছে। হ্যাঁ, কাল প্রক্রিয়ায় ভেক্টর থেকে স্কেলার হবে। হ্যাঁ হ্যাঁ, ভেক্টর থেকে স্কেলার হবে। আর ডাইভারজেন্স, ও সরি, না একটা ভুল বলছি আমি, দুঃখিত। আসলে আমি বলি এটা ভুল বলছি, কাল প্রক্রিয়াটা এটা না, এটা ডাইভারজেন্স প্রক্রিয়া। আমি দেখা দিই একটু, সরি ফর মিস্টেক। হ্যাঁ, ডাইভারজেন্সে তো হচ্ছে যে ভেক্টর থেকে স্কেলার। হ্যাঁ, ডাইভারজেন্সটা আসলে ভেক্টর থেকে স্কেলার হয়, কারণ এটা ডট গুণ করলে ফলাফল স্কেলার পাওয়া যায়। কিন্তু হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে আমাদের ভেক্টর থেকে ভেক্টর হয়, এটা কার্ল হয়, ভেক্টর থেকে ভেক্টরের কালই পাওয়া যায়। কিন্তু আসলে মান আমাদের এখানে শূন্য আসে। কি আসে? মান শূন্য। মান শূন্য ছাড়া কিন্তু তোমার পজিটিভ নেগেটিভ আসতে পারতো, পজিটিভ আসলে কিন্তু আসতো পজিটিভ আই ক্যাপ, পজিটিভ জে ক্যাপ, পজিটিভ কে ক্যাপ, তখন কিন্তু আমাদের আসলে ভেক্টর হইতো, এটা স্কেলার হইতো না। মান শূন্য, হ্যাঁ হ্যাঁ, ওটা আর কি। মানে বলি, যদি আমাদের কালের মান শূন্য না হয়, সেক্ষেত্রে আমাদের উত্তরগুলো কিন্তু ভেক্টর ফর্মই থাকবে। সেক্ষেত্রে দেখা যাবে ফাংশনও ছিল ভেক্টর, উত্তরও ভেক্টর। তবে এটা এরকম না যে ভেক্টর থেকে স্কেলার করে, ভেক্টর থেকে স্কেলার করে শুধু ডাইভারজেন্স, ভেক্টর থেকে ভেক্টর রূপান্তর করে কাল। এটা মনে রাখবা, ঠিক আছে? জি স্যার। তাহলে স্যার এখানে যদি শূন্য না থাকতো, অন্য কিছু বস্তু, তাহলে ভেক্টর রূপেই আসতো। হ্যাঁ, ভেক্টর রূপেই আসতো। হ্যাঁ, আমি আসলে বলতে গিয়ে ভুলে গেছিলাম, এই জন্য আর কি। কিন্তু ডাইভারজেন্স কখনো ভেক্টর রূপে আসবে না, অবশ্যই স্কেলার রূপে আসবে। আচ্ছা, থ্যাংক ইউ। আর গ্রেডিয়েন্টের ক্ষেত্রে হচ্ছে যে স্কেলার থেকে ভেক্টর রূপে আসবে। ভেক্টর, হ্যাঁ, স্কেলার থেকে সবসময় ভেক্টর হবে, এটাই। আচ্ছা, এবার তাহলে আমি বলি, এই 3টার মাহাত্ম্য খুবই ইম্পর্টেন্ট, ভালো করে শিখো, মনোযোগ তাইলেই হবে। প্রথম বিষয়টা হচ্ছে যে পজিটিভ, আমি প্রথমে বুঝা দিই আসলে এই
1 2 3 4 5 6 6টা জিনিসের মধ্যে গ্যাঞ্জামটা লাগে পোলাপাইনের। ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ এটা না বুঝলে সমস্যা নাই, এটা প্রয়োজন নাই তেমন, প্রয়োজন হচ্ছে এই 6টা 1 2 3 4 5 6 এই 6টা জিনিস। এখন কথা হচ্ছে একটা জিনিস লেখা আছে ঘুরে 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 না, অসংরক্ষণশীল অসংরক্ষণশীল সংরক্ষণশীল, এটার মানেটা কি আমি তোমাকে বুঝাই তাহলে বুঝবা। একটা বিষয় তোমাকে আমি যদি বলি যে আমাদের কালের মান তো 3 রকম, হয় পজিটিভ হয় নেগেটিভ অথবা 0। আচ্ছা এখন যদি আমি বলি যে কালের মানটা পজিটিভ আসছে অথবা কালের মান নেগেটিভ আসছে, এর অর্থটা আমরা বুঝবা। আর যদি বলি কালের মান আসে নাই 0, কালের মান কি আসে নাই 0, আসলে কাল আসলে কি বের করে? কাল বের করে একটা জিনিস ঘুরবে নাকি ঘুরবে না। কি বললাম? কাল বের করে একটা ফাংশন সে ঘুরতে পারে নাকি ঘুরতে পারে না। ঘোরাঘুরি 2 রকম হয়, একটা হচ্ছে ক্লকওয়াইজ ঘোরা, একটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা। তো ভালো করে মনোযোগ দাও, আমাদের যদি কোনো একটা ফাংশনের কালের মান 0 হয় এর মানে কি নাই, শূন্য। শূন্য মানে কি? শূন্য মানে হচ্ছে তার কোনো ঘূর্ণন প্রক্রিয়া নাই, সে ঘুরতে পারে না। শূন্য মানে না, কি না, ঘুরতে পারে না। এক কথায় উত্তর। কি বললাম কথাটা মনোযোগ দিয়ে রেখো, একটা ফাংশনের কাল 0 এর মানে কি জানো? এর মানে হচ্ছে সে পারে না, কি পারে না, ঘুরতে পারে না। তার মানে 0 কাল কখনোই ঘুরতে পারে না, মানে ঘুরবে না, শেষ। এক কথায় আমার কথা বুঝছো কিনা? 0 কাল মানে সে পারে না, কি পারে না, ঘুরতে পারে না। এটা হচ্ছে বেসিক ইনফরমেশন মনে রাখা টেকনিক। সবাইকে কথাটা বুঝছো? 0 মানে পারে না, কি পারে না, ঘুরতে পারে না। হ্যাঁ, ঘুরতে পারে না, এটা মনে রাখবা। কাল মানে কি ঘোরা, 0 মানে কিন্তু পারবে না, 0 মানে নাই, মানে শূন্য, কি নাই, ঘুরতে পারার সম্ভাবনা নাই। আদিবা, রিয়াজ, আব্দুল কালাম বুঝছো কিনা? 0 মানে না, শূন্য মানে না, না মানে কি ঘুরবে না, শেষ। বুঝছো তোমরা? একটু বাকিটা কথা বলো। আচ্ছা এখন কথা হচ্ছে কালের মান পজিটিভ আর নেগেটিভ আসলে কি মনে রাখবা, পজিটিভ আসলেও ঘুরবে, নেগেটিভ আসলেও ঘুরবে। তবে 2 রকম ঘোরাঘুরি হয়, একটা হচ্ছে ক্লকওয়াইজ ঘোরা, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা। একটা হচ্ছে কি ক্লকওয়াইজ ঘোরা, এটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা। হ্যাঁ, এখন এই দুইটার মধ্যে আরেকটা রহস্য আছে। হ্যাঁ হ্যাঁ আমি বলি, এখন তো হচ্ছে যে পজিটিভ কাল আর নেগেটিভ কাল এই দুটার মধ্যে কোনটা ক্লকওয়াইজ আর কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ। মনে রাখবা পজিটিভ কাল সবসময় হয় অ্যান্টি ক্লকওয়াইজ আর নেগেটিভ কাল সবসময় হয় ক্লকওয়াইজ। পজিটিভ কাল হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আর নেগেটিভ কাল হচ্ছে কি ক্লকওয়াইজ। একটু আমাকে জানাও ব্যাপারটা বুঝলা কিনা? জি স্যার। ওকে, এখন কথা হচ্ছে এটা মুখস্থ রাখলাম যে পজিটিভ হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, নেগেটিভ হচ্ছে কি ক্লকওয়াইজ। এখন এই সবচেয়ে কঠিন হচ্ছে এগুলা, সংরক্ষণশীল অসংরক্ষণশীল, সংরক্ষণশীল আর অসংরক্ষণশীল, এটা আসলে কি। এখন তোমাকে আমি একটা বিষয়ে একটা ছোট উদাহরণ দিই, তাহলে সহজে বুঝতে পারবা। উদাহরণটা হচ্ছে ঠিক এইরকম, আমার তো আসলে রেকর্ডটা সেভ করতে হবে, বেশি ইয়া করা যাবে না। আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে গিয়ে আমি রেকর্ডটা সেভ করবো এখন। আচ্ছা যতটুকু পারি বলি, আর 2 মিনিট দেখি পারি কিনা এর মধ্যে। ব্যাপারটা হচ্ছে গিয়ে মনে করো যে তোমার হাতের মধ্যে একটা বেয়ারিং আছে, বেয়ারিং তো চিনো তাই না? ওই যে রিক্সার মধ্যে যে বেয়ারিং ইউজ করা হয়, বেয়ারিং দিয়ে আমরা অনেক খেলছি। এখন এই বেয়ারিংয়ের উপরে সাপোজ তোমার বেয়ারিংয়ের উপরে একটা আমি ছোট ইয়া রাখলাম, একটা ফুল রাখলাম, ফুল বলতে আর কি ছোট একটা সাপোজ মনে করো কলম রাখলাম আর কি, বেয়ারিংয়ের উপর একটা কলম রাখলাম। এখন বেয়ারিংটা স্থির আছে, কলমটা এর উপরে আছে। এখন বেয়ারিংটা ঘুরে না, থেমে আছে। আচ্ছা বলো, বেয়ারিং যখন থেমে থাকে কলমটা কি ব্যাগের মধ্যে থাকবে নাকি পড়ে যাবে? সাপোজ এই আঙ্গুলটা তোমার বেয়ারিং, তুমি কলমটা রাখছো এখানে, তোমার আঙ্গুলটা স্টপ আছে। এখন বলো এই আঙ্গুলটা যখন স্টপ থাকবে, আঙ্গুল তো ঘুরবে না, এভাবে ঘুরবে না, এভাবে ঘুরবে না, আঙ্গুল কেমনি থাকবে? এখন কি এই কলমটা কি থাকবে না পড়ে যাবে? বলো তো, এটা কি থাকবে নাকি মাটিতে পড়ে যাবে? এখন কি হচ্ছে, মাটিতে পড়ে যাচ্ছে নাকি আঙ্গুলের মধ্যে থাকতেছে? আমার কথা কি বুঝতে পারতেছে? আচ্ছা আমার কথা একটু বুঝো। আমার হাতটা ধরো বেয়ারিং, এই হাতটা এমনও ঘুরতে পারে, এমনও ঘুরতে পারে, ক্লকওয়াইজে ঘুরতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরতে পারে। যদি এমনি ঘুরে যায় তাহলে কিন্তু পড়ে যাবে। দেখছো পড়ে গেছে কিন্তু কলমটা। দেখো আমি আবার দেখাচ্ছি, সাপোজ হাতটা বেয়ারিং মনে করো এরকমভাবে আসে, রেখে দিছি, হাতটা কিন্তু ঘুরতেছে না, থেমে আছে। থেমে থাকা মানে একটা কলম রাখছো এখানে রয়ে যাবে, পড়ে যাবে না। কথা মনে হয় বুঝতেছো? কিন্তু যখনই সে ঘোরা শুরু করলো তখনই কিন্তু কলমটা পড়ে গেল, বুঝছো?
এখন যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাও পড়ে যাবে, অথবা যদি সে ক্লকওয়াইজে ঘুরে তাও পড়ে যাবে, মানে ঘুরলেই সে পড়ে যাবে, না ঘুরলে পড়বে না। ব্যাপারটা বুঝছো কিনা আমাকে একটু জানাও, রেকর্ড সেভ করতে জি হবে। স্যার। আচ্ছা, এখন পড়ে যাওয়া মানে অসংরক্ষণশীল, থেকে যাওয়া মানে সেভ হবে, থেকে যাওয়া মানে কি সেভ হবে, থেকে যাওয়া মানে সেভ হবে বা সংরক্ষণশীল। যখন এটা ঘুরে না, তখন থেকে যায় বা সংরক্ষণশীল। যখন ঘুরে না, হাত যখন ঘুরে না তখন এটা থেকে যায়, তখন কলমটা কি হাতে থেকে যায়, মানে সংরক্ষণশীল হয়। আর যখন ঘোরাঘুরি শুরু করে তখনই কি পড়ে যায়, মানে অসংরক্ষণশীল হয়। ব্যাপারটা কি বুঝতে পারছো? এতটুকু আমাকে জানাও। জি স্যার। আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ভেক্টর ক্যালকুলাসের সবচেয়ে ইম্পর্টেন্ট যে অংশ সেটা আমরা এখন ফেস করব। আমরা এখন আমাদের যে ভেক্টর ক্যালকুলাসের গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল করেছি, এখন আমরা প্র্যাকটিস করব। দেখব যে আমরা কতটুকু এগুলো করতে পারি বা কতটুকু আমরা শিখলাম আর কি। চলো আমরা শুরু করি। তো আমরা প্রথমত 2025 সালে আসা প্রশ্নটা সলভ করার চেষ্টা করব। মনোযোগ দিও, যদি বুঝতে সমস্যা অবশ্যই আমাকে জানাও। তো এই প্রশ্নটা আমাদের এসেছে সিলেট বোর্ড 2025 সালে। আমি দেখাচ্ছি, একটু খেয়াল করো তোমরা। এই প্রশ্নটা সিলেট বোর্ড 2025 সালে আসা একটা প্রশ্ন। তো চলো আমরা শুরু করি। তো আমাদের এখানে প্রশ্নে কি বলেছে আমরা একটু ভালো করে মনোযোগ দিই। 3টি ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর, বি ভেক্টর আর ভি ভেক্টর। এখন আমার গ নং প্রশ্নটার জন্য ভি ভেক্টর কাজে লাগবে। শুরু করি। ভি ভেক্টরের মান হচ্ছে 3xyz² i ক্যাপ প্লাস 2xy² j ক্যাপ মাইনাস x³ y² z k ক্যাপ। এটা হচ্ছে ভি ভেক্টরের পরিচয়। একটু আমাকে জানাইও যে সবাই এতটুকু বুঝতে পারলা কিনা। ভেক্টর ফাংশনের পরিচয়টা আমরা দেখতে পাচ্ছি। সব ঠিক আছে সবার এখানে? ক্লিয়ার? একটু কথা বলো। জি স্যার। আচ্ছা, এখন গ নং প্রশ্নে কি বলছে? 1, -1, 1 বিন্দুতে ভেক্টর ক্ষেত্র ভি এর ডাইভারজেন্স নির্ণয় করো। এই রকম প্রশ্ন আমাদের অনেক আসছে, ভাইরাল একটা প্রশ্ন। আমাদের এখানে 2বার অঙ্ক করতে হবে, 2বার, একবার না। প্রথমবার হচ্ছে এই যে ভি ফাংশনটা দেওয়া আছে না, এই ভি ফাংশনের ডাইভারজেন্স বের করতে হবে, যে নিয়ম শিখছিলাম। আচ্ছা বলো তো, ডাইভারজেন্সে কি ডট গুণ হয় না ক্রস গুণ হয়? ডট গুণ। এক্সিলেন্ট, ডট গুণ, ভেরি গুড, ডট গুণ। হ্যাঁ, আর কার্ল বের করতে ক্রস গুণ। এখন কথা হচ্ছে আমরা যে এই যে ভি যে ফাংশন, ভেক্টর ফাংশন দেখতে পাচ্ছি, এই ভেক্টর ফাংশনের কি করব আমরা? ডাইভারজেন্স বের করব। আচ্ছা, এখন প্রথম কাজ হচ্ছে সূত্র লিখতে হবে। আচ্ছা বলো তো, সূত্র কি লিখব? ভেক্টর অপারেটর। হ্যাঁ, ভেক্টর অপারেটর যেটা, সেটা কি বলো তো? নাবলা। কি ছিল আমাদের? হ্যাঁ, নাবলা সমান ডেল্টা বাই ডেল্টা এক্স আই ক্যাপ প্লাস ডেল্টা বাই ডেল্টা ওয়াই জে ক্যাপ প্লাস ডেল্টা বাই ডেল জেড কে ক্যাপ। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এটা হয়ে গেছে। এরপরে আমরা যে কাজটা করব, আমরা জাস্ট সিম্পল ডাইভারজেন্স হিসাবটা করে ফেলব। আমি একটু দেখতে পাচ্ছি আমাদের ক্লাসে একজন নতুন অতিথি জয়েন করছে, আমি সাথে একটু কন্ট্যাক্ট করি। শামীম ইসলাম, শামীম জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ সো মাচ। তো শামীম, আমার সাথে একটু কন্ট্যাক্ট করো, এখনই রেসপন্স করার চেষ্টা করো। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? শামীম, একটু ভয়েসে কথা বলার চেষ্টা করো। যদি ভয়েসে কথা বলার চেষ্টা করো, হাতের বামে চাপ দিতে হবে আনমিউটে। হাতের বাম পাশে নিচের দিকে লেখা আছে আনমিউট, সেখানে চাপ দাও। হ্যাঁ, এখন বলো শামীম, তুমি এইচএসসি কত ব্যাচ? ওকে, তুমি এইচএসসি কত ব্যাচ? 26 না 27? 26। আচ্ছা, তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছো বা মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছো? মেসেঞ্জার গ্রুপে আছি। আচ্ছা, তুমি কোন গ্রুপে? সায়েন্সে, কমার্সে নাকি আর্টসে?
মুস্কানি, তুমি কোন গ্রুপে পড়তেছো? কোয়ান্টাম এসএসসি। না না, তুমি কি সায়েন্সে পড়ো না কমার্স? কোয়ান্টাম এসএসসি। বলি শোনো, তুমি কি সায়েন্স গ্রুপে, কমার্স গ্রুপে নাকি আর্টস গ্রুপে পড়ো? কোন গ্রুপে পড়ো সেটা বলতেছি। সায়েন্স। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, জয়েন করছো, খুশি হলাম। আচ্ছা এখানে আমি একটু বলি, হ্যাঁ তো মনোযোগ দিয়ে ক্লাস করো, খুশি হলাম জয়েন করছো। আচ্ছা এবার দেখো, এখানে একজন আমাদের ছবি পাঠাইছে, ছবিটা হচ্ছে কি মোজাহিদ পাঠাইছো ছবিটা। আচ্ছা মোজাহিদ একটা ছবি পাঠাইছো, মোজাহিদ এটা কি করছো? ক্যালকুলেশন একটু মনে ভুল আছে মোজাহিদ, চেষ্টা করছো, থ্যাংক ইউ, একটু ভুল করছো, উত্তর তো মিলে নাই। আচ্ছা চেষ্টা করছো, হ্যাঁ উত্তরে কিছু ভুল আছে, চেষ্টা করছো, থ্যাংক ইউ, হ্যাঁ চেষ্টা করছো মুজাহিদ, থ্যাংক ইউ, তবে একটু ভুল হয়েছে, সমস্যা নাই, মন খারাপের কারণে ভুল হইতেই পারে, ভুল হলেই তো আমরা শিখবো তাই না? আচ্ছা একটু ওয়েট, আমি একটু স্ক্রিনে আসতেছি, একটু সময় ওয়েট করো, আমরা দেখি কীভাবে করতে হবে। প্রথমে লিখবো, দেওয়া আছে সিরিয়াল মতো যেভাবে লিখতে হয়, হ্যাঁ দেখো তাহলে, থ্যাংক ইউ, চেষ্টা করছো, আমি খুশি হলাম। এখন দেওয়া আছে ভি ইকুয়াল টু, যা দেওয়া আছে তাই লিখলাম, ভি এর ডাইভারজেন্স প্রথমে লিখবা নাবলা ডট ভি, এই যে প্রথমে নাবলার মানটা লিখে দিতে হবে, পরে ভি এর মান লিখবা। দেখো আমাদের নাবলার মান হচ্ছে ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল জেড কে ক্যাপ, ডট ভি এর মান দেওয়া আছে কি 3xy জেড স্কোয়ার আই ক্যাপ প্লাস 2xy স্কোয়ার জে ক্যাপ মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড কে ক্যাপ। এটাই হচ্ছে আমাদের পুরো ভি ফাংশন, আর এটা হচ্ছে আমাদের নাবলা ফাংশন। আমরা সাজায় লিখলাম, এখন আমরা ডট গুণ করব। এখন কি করব, আমরা ডট গুণ করব। এই এতটুকু বুঝছো কিনা ক্লাসের সবাই একটু আমাকে জানাও, রেসপন্স করো, বুঝতে পেরেছ? ইয়েস স্যার। ওকে থ্যাংক ইউ। তাহলে এখন আমরা যাই, আমাদের ডট গুণ কেমনে হবে জানো? এইখানে আয়ের শক ডেল এক্স, আর এখানে আয়ের শক কি 3xy জেড স্কোয়ার, তাহলে এই ডেল এক্সের সাথে এটা গুণ হবে, আবার ডেল ওয়াইয়ের সাথে এটা গুণ হবে, জে শক গুণ হবে, আবার কে শক গুণ হবে, মাইনাস প্লাস দেখতে হবে। তাহলে পরবর্তী লাইনটা আমরা ঠিক এইভাবে সাজায় লিখব, অর্থাৎ লিখব যে ডেল এক্স 3xy জেড স্কোয়ার প্লাস ডেল ওয়াই 2xy স্কোয়ার, মাইনাস কেন হইলো, যে প্লাসে মাইনাসে মাইনাস ডেল জেড এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড, মানে আই ডট করলে 1 এটা লেখা লাগবে না, জে ডট গুণ করলে 1 লেখা লাগবে না, কে ডট করলে 1 লেখা লাগবে না, তার সহগগুলা তুমি গুণ দেখাবা। এইবার আমাকে জানাও ব্যাপারটা বুঝতে পারলা কিনা, লাইনটা বুঝছো কিনা সবাই? খাদিজা, রিয়ানা, মারুফ, রিয়াজ, শামিম, যারা আছে বুঝতে পারছি। ওকে, এটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম, খেয়াল রাখো। এখন আমরা যাচ্ছি পরবর্তী অংশ। খাদিজা তুমি কি দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে তোমার রেসপন্স আমি পাচ্ছি খুবই কম, একটু আমাকে জানাও, তুমি কি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? ওকে, এবার আমি যাই ক্যালকুলেশন। এখন বলো এই যে এই অংশে ক্যালকুলেশনে চলক কোনটা হবে? ভেরি গুড, এক্স। তাহলে এখানে 3y জেড স্কোয়ারটা ধ্রুবক, সামনে চলে আসবে, তাহলে হবে কি 3y জেড স্কোয়ার। আমার কথা বুঝতে পারছো? কথা বলো না কেন, কি হবে 3y জেড স্কোয়ার। হ্যাঁ এইবার দেখো ডেল এক্স অফ এক্স তো 1 আমরা জানি, 3y জেড স্কোয়ারটা ধ্রুবক, তো সামনে নিয়ে আসলাম, আর ওইটা গুণ করলে 1 হয়, লিখে দিলাম, তাহলে 3y জেড স্কোয়ার, শেষ। এই উত্তরটা যে বুঝতে পারছো সবাই তোমাকে জানাতো, আমি এগুলো বিকালে করছি বুঝছো, এরকম ক্যালকুলেশন বিকালে আজকে করছি, এই যে এরকম। যদি ধ্রুবক থাকে চলকের সাথে গুণ অবস্থায়, তাহলে ধ্রুবকটাই উত্তর হয়, মনে পড়ে না তোমাদের? হ্যাঁ ওটা করাইছিলেন, কালকে না পরশু, ওই তো। তাহলে বলো তো এখানে, তাহলে এই অংশে চলক কোনটা, এই অংশে চলক কোনটা হবে? ওয়াই।
তাহলে আমাদের ধ্রুবক হচ্ছে 2x, তো 2xটাকে সামনে নিয়ে আসবা। তাহলে এখানে 4 হইলো কেন আবার? এই হচ্ছে ঝামেলা। এখন আমরা এই y স্কয়ারকে হ্যাঁ y স্কয়ারকে কি করব? ডিফারেন্সিয়েট করে দেখি। দেখো শুধু y স্কয়ারকে ডিফারেন্সিয়েট করবা। 2x তো প্রথমে ছিল তাই না? 2x ইনটু ডেল ডেল y ডেল ডেল y y স্কয়ার। ঠিক আছে, এখন আমরা এই y স্কয়ারে অন্তরীকরণ করলে কি পাই? 2x রে আমরা রাখলাম 2x এর মতো 2x ইনটু এখানে কিন্তু দেখো আমাদের পাওয়ার আছে, পাওয়ারটা সামনে চলে আসে, তো 2 সামনে চলে আসবে, 2 সামনে চলে আসলো, চলক হচ্ছে y y লিখলাম, আর 2 থেকে 1 কমে যাবে, তাহলে 2 - 1 সূত্রের নিয়মে x টু দি পাওয়ার n এর সূত্রের নিয়মে মনে পড়ে 2 × 4 x আর y এর উপরে পাওয়ার এখানে 1 আসবে 4xy। দেখো তো বুঝতে পারলা কিনা ব্যাপারটা সবাই? খাদিজা, মারুফ, মোজাহিদ, তারপর হচ্ছে গিয়ে রিয়াজ, রিয়ানা, বুঝতে পারছো উত্তরটা? স্যার হোয়াট ইজ টু অ্যানসার? বুঝি না কি বল, আবার বলো তো খাদিজা। স্যার ডেল্টা ওয়াই এর উপরে যে পাওয়ার ওইটা এটা সূত্র আছে, বলি একটা সূত্র আছে, যে সূত্রটা, এই যে সূত্রটা, চলকের উপরে পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে আসে, চলক লিখতে হয়, পাওয়ার থেকে 1 কমা দিতে হয়। এটা হচ্ছে x টু দি পাওয়ার n এর সূত্র, বুঝছো? জি স্যার। ওকে, ওরকম ভাবে এটা কাজ করতেছে। জাস্ট হবে কি, এই 2 সামনে চলে আসলো, y লিখলাম 2 - 1, এরপর হচ্ছে আমাদের এখানে y হবে উপরে, আর 2 × 4 4xy, শেষ। এবার আমাকে জানাও যারা যা আছো, খাদিজা, রিয়াজ, রিয়ানা, বুঝতে পারলা কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের? বুঝছি স্যার। ওকে, এরপর বাকিটা তো সেম, বাকিটা সেম, মাইনাসের মতো মাইনাস দিবা। এরপর হচ্ছে তোমার এখানে চলক হচ্ছে জেড, তাহলে x³ y স্কয়ার, শেষ। এ হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন বা ডাইভারজেন্স, ভি ফাংশনের ডাইভারজেন্স, ভি ফাংশনের ডাইভারজেন্স। এখন বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা এই জায়গার মধ্যে? এনিওয়ান, কারো কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, এখন আমাদের উত্তর কিন্তু এখানে শেষ হয় নাই। কেন শেষ হয় না? আমাদের একটা বিন্দু বলে দিয়েছে না, এত বিন্দুতে ডাইভারজেন্স বের করতে হবে। আমাদের বলে দিয়েছে এত বিন্দুতে ডাইভারজেন্স বের করো, তাহলে বিন্দুটা হচ্ছে 1 - 1 আর কি 1। এখন এই বিন্দুতে ডাইভারজেন্স বের করব কিভাবে? এখন কথা হচ্ছে যে উত্তরটা আমরা পাইছি না বর্তমানে, এখন যে কাজটা করবা, এই যে প্রথমটা হচ্ছে x এর মান, পরেরটা হচ্ছে y এর মান, পরেরটা z এর মান, অর্থাৎ এখন তুমি x এর মান বসা দাও 1, y এর মান বসা দাও -1, আর z এর মান বসা দাও 1, হয়ে যাবে। এভাবেই করতে হবে, প্রথমে ডাইভারজেন্সটার ফাংশন বের করে দেন x এর মান, y মান, z এর মান বসা দিবা। এখন লিখবা কি 1 - 1 1 বিন্দুতে ডাইভারজেন্স, x এর জায়গায় 1, y এর জায়গায় -1, z এর জায়গায় 1 বসা দাও। দেখো সেই মতো 3 লিখলাম, y এর মান -1, z এর মান 1 স্কয়ার, প্লাস 4 এর মতো 4, x এর মান 1, y এর মান -1, মাইনাসের মতো মাইনাস, x এর মান 1 কিউব, y এর মান -1 স্কয়ার। মানগুলো যে বসাইছি সবাই এতটুকু বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও। কথা বলতে হবে প্লিজ। বুঝতে পেরেছো সবাই? রিয়ানা, রিয়াজ, ওকে। এরপরে কি করবা? এরপরে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এখানে 3 - 3 -4 -1 তাহলে -8, ফাইনালি রেজাল্ট আসবে কি -8। দেখছো আমরা কিন্তু এইভাবেই এই ভেক্টর ক্যালকুলাসগুলো করে ফেলবো, এটা কোনো কঠিন না, সহজ। রিয়াজ, রিয়ানা বলো বুঝছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। তার মানে আমাদের প্রথমে ডাইভারজেন্স বের করতে হবে, দেন এরপর কি করতে হবে, ওই বিন্দুটা বসা দিতে হবে, ব্যাস উত্তর হয়ে যাবে। এই হচ্ছে আমাদের উত্তর। আসলে আমার একটু শরীরটা খারাপ লাগছে বেশি, বুঝছো?
হঠাৎ করে মাথা ব্যথা করতেছে প্রচন্ড, এই জন্য বেশিক্ষণ ইয়া করতে পারতেছি না। আচ্ছা যাই হোক, দেখি আমি পরবর্তী প্রশ্ন নিতে পারি কিনা, একটু সময় দাও। সেটা আমার গেল। হ্যাঁ, ডাইভারজেন্স করলাম। আচ্ছা আমরা আরেকটা প্রশ্ন সলভ করি। এটা স্যার রেকর্ড ক্লাসটা হ্যাঁ, রেকর্ড ক্লাসটা আমি যেটার সাথে আপলোড দিব, এটা জোড়া লাগে, আপলোড দিয়ে পেয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো এটাই আমাদের আজকের মতো লাস্ট। আমরা পারবো না, কারণ কি আমার মাথা ব্যথা করতেছে হঠাৎ করে প্রচন্ড। আমি যতটুকু পারতেছি এতটুকুই করাচ্ছি। তো রেকর্ড ক্লাসটা আমি আপলোড দেবো এই ক্লাসটা শেষ করে। হ্যাঁ দেখো, এই যে অঙ্কটা দেওয়া আছে না, এই অঙ্কের মধ্যে গহনাঙ্ক সলভ করব। কি বলছে খেয়াল করো। একটি স্কেলার ক্ষেত্র লেখা আছে ফাই। ফাইটা হচ্ছে এক্স ওয়াই জেড, মানে এখানে এক্স ওয়াই জেড হচ্ছে একটা চলক রাশি, মানে ফাইটাকে ফাই ধরেই কাজ করতে হবে, এই আর কি। আর ভি হচ্ছে আমাদের ভেক্টর ফাংশন, ভি এক্স আই, ভি ওয়াই জে, ভি জেড কে। আর এখানে আরেকটা হচ্ছে নাবলা অপারেটরের মানটা দেওয়া আছে। বলতেছে গহনঙে উদ্দীপকের ফাই এর গ্রেডিয়েন্ট এর কার্ল শূন্য হবে কি? এই প্রশ্নটা না একটু বুঝতে হবে কি বলছে। উদ্দীপকের ফাই এর গ্রেডিয়েন্ট, ফাই মানে কোথায়, এই যে। এখন ফাই এর গ্রেডিয়েন্ট বের করবা, প্রথম কাজ। আমার কথা বুঝছো কিনা? ফাই ফাংশনের গ্রেডিয়েন্ট বের করবা, এটা হচ্ছে 1 নম্বর কাজ। বুঝছো এতটুকু? এই তোমাকে জানাও খাদিজা, রিয়াজ, রিয়ানা, বুঝছো কিনা? ফাই এর গ্রেডিয়েন্ট বের করবো, এটা হচ্ছে প্রথম কাজ। বুঝছো? জি স্যার। আচ্ছা এরপরে কি বলছে, ফাই এর গ্রেডিয়েন্ট বের করার পর এল এর কার্ল, মানে ফাই এর গ্রেডিয়েন্ট বের করার পর তার কার্ল বের করবা। সেই কার্লের মান কি শূন্য হবে? তাই প্রথমে গ্রেডিয়েন্ট বের করতে হবে, এরপর কি করতে হবে, কার্ল বের করতে হবে। মনোযোগ দিও, প্রথমে গ্রেডিয়েন্ট বের করতে হবে, এরপর কি বের করতে হবে, আমাদের কার্ল বের করতে হবে। প্রথমে গ্রেডিয়েন্ট, পরে হচ্ছে কি কার্ল। এখন চল আমরা শুরু করি। রিয়ানা, রিয়াজ, বুঝছো? প্রথমে গ্রেডিয়েন্ট পরে কার্ল, প্রথমে গ্রেডিয়েন্ট পরে কার্ল। তোমরা কি ব্যাপারটা বুঝছো? ইয়েস স্যার। চল আমরা প্রথমে গ্রেডিয়েন্টটা বের করি। নিয়ম যেভাবে ছিল, যেভাবে আমরা করতেছিলাম ঠিক সেভাবে হবে। তো দেওয়া আছে ফাই ইকুয়াল টু ফাই, মানে ফাই ইকুয়াল টু ফাই লিখবা, স্কেলার ফাংশন। আমরা জানি স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট বের হয়। তো ফাই এর গ্রেডিয়েন্ট গ্রেড ফাই, প্রথমে লিখবা নাবলা অপারেটর, তারপরে ফাই দিয়ে গুণ করে দিবা, হয়ে যাবে। এই দেখো প্রথমে নাবলা লিখছি ডেল ডেল এক্স আই কে প্লাস ডেল ডেল ওয়াই জে কে প্লাস ডেল জেল জেড কে কে। এরপরে কি করলাম, ফাই ফাংশনটা জাস্ট গুণ করে দিবা। এখন এই গুণটা কেমন হয়, ফাই বলতে কিন্তু এখানে এক্স ওয়াই জেড না, ভালো করে খেয়াল রাখবা। ফাই বলতে কিন্তু এক্স ওয়াই জেড না, ফাই বলতে ফাই শুধু। এখন ফাই রে দিয়া প্রথমে এখানে গুণ, আবার ফাই রে দিয়ে আবার এখানে গুণ, আবার ফাই রে দিয়ে এখানে গুণ। তার মানে এরকম হবে ডেল ডেল এক্স ফাই আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই ফাই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড হবে, এটা ভুল লেগেছে, ডেল ডেল জেড ফাই কে ক্যাপ। অর্থাৎ ফাই কে দিয়া সবাইয়ের গুণ, কারণ আমরা জানি গ্রেডিয়েন্ট মানে হচ্ছে গিয়ে সবাইয়ের গুণ করতে হয়। এটা হচ্ছে গ্রেডিয়েন্টের উত্তর, এই এতটুকু। রিয়ানা, রিয়াজ, খাদিজা, বুঝছো কিনা আমাকে জানাও। ইয়েস স্যার, বুঝছি। বাকি এটা কি বুঝতে পেরেছো? বাকি একটু কথা বলো। জি স্যার, বুঝছি। এখন বলছে এই গ্রেডিয়েন্টের কার্ল বের করতে হবে। এখন কেমনে করবা, প্রথমে হচ্ছে নাবলা অপারেটর ক্রস এইটা। এখন আমরা লিখব কি, ফাই এর গ্রেডিয়েন্টের কার্ল। এইবার দেখো কিভাবে এটা করতে হবে। প্রথমত লিখবা নাবলা, সবসময় নাবলা আগে লিখতে হয়। নাবলা ক্রস এই যেটা নাবলা ফাই, কারণ এই ফাংশনের কার্ল বের করব। প্রথমে লিখছি, পরে লিখবা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, নির্ণায়ক সাইন দিবা। প্রথমে লিখতে হয় কি নাবলার
সহগগুলা, আই এর সহগ ডেল ডেল এক্স, জে এর সহগ ডেল ডেল ওয়াই, কে এর সহগ ডেল ডেল জেড। বুঝছো এতটুকু? এটা আমাকে জানো। এবার হচ্ছে এই যে এই অংশটার মান, এই অংশটার মান কি ছিল এই জায়গায়? আই এর সহগ কত ছিল? ডেল ডেল এক্স ফাই, এই যে ডেল ডেল এক্স ফাই, জে এর সহগ ডেল ডেল ওয়াই ফাই, ডেল ডেল ওয়াই ফাই, কে এর সহগ ডেল ডেল জেড ফাই, ডেল জেড ফাই। এতটুকু বুঝছো কিনা আমাকে জানাও। বুঝতে পারছো রিয়ানা, রিয়াজ? আচ্ছা, এখন আমরা বিস্তার করব। কি করব? বিস্তার। এই সারি বরাবর বিস্তার করি। প্রথমে আই বরাবর বিস্তার, পরে জে বরাবর, পরে কে বরাবর। বিস্তার করলে আই বরাবর সারিবাদ, আই বরাবর কলামবাদ। তাহলে কি গুণ হবে জানো? ডেল ডেল ওয়াই ইন্টু ডেল ডেল জেড ফাই। এটা ক্যালকুলেশন কেমন আমি এটা দেখা দিতে বুঝবা। দেখো, ডেল ডেল ওয়াই ইন্টু ডেল ডেল জেড। স্যার গ্রেডিয়েন্ট মানে কি নরমাল গুণ? হ্যাঁ, নরমাল গুণ, এই যে ফাই দিলাম। এখন এই গুণটা কেমন হবে জানো? এই গুণটা হবে এইভাবে, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, অর্থাৎ এরকম আসবে ফাই, এই যে এটা স্কোয়ার, ডেল স্কোয়ার ফাই, আর নিচে যা আছে তাই। এটা আবার স্কোয়ার করে দিও না, ডেল ওয়াই ইন্টু ডেল জেড। এভাবেই হবে। দেখো কথাটা বুঝছো কিনা? স্যার উপরে স্কয়ার হলো, নিচে স্কয়ার হলো না কেন? আসলে উপরে স্কয়ার হয়, নিচে স্কয়ার হয় না, নিয়ম আর কি। উপরে স্কয়ার হয়, নিচে স্কয়ার হয় না। এই যে এই যে এটারে দিয়া এটা গুণ করছি। বুঝছো সব? এতটুকু বুঝছো? আমাকে জানাও। জি স্যার। রিয়াজ, রিয়ানা বলো, বুঝছো? জি স্যার, বুঝছি। এরপরে মাইনাস, সূত্রে মাইনাস, নিচ থেকে উপরে গুণ। আই বরাবর সারি কলম তো বাদ দিছিলাম না, যে নিচ থেকে উপরে গুণ। তাই ডেল ডেল জেড ইন্টু ডেল ডেল ওয়াই ফাই মাইনাস ডেল ডেল জেড ইন্টু ডেল ডেল ওয়াই ফাই। তাহলে এখানে কি আসবো? মাইনাস, বলো তো কি আসবো? এটা বলতে পারবা? মাইনাস ডেল স্কয়ার, ডেল স্কয়ার ফাই ফাই। গুড। এরপরে ডেল জেড, হ্যাঁ ডেল ওয়াই। বুঝছো সব এতটুকু? ক্যালকুলেশন বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে এবার ব্যাপারটা একটু মজাদার, খেয়াল করো। চলক কোনগুলা বলো তো? চলক হচ্ছে ওয়াই আর জেড। এবার বলো, এই ফাই কি চলক না ধ্রুবক? ওয়াই জেড এর সাপেক্ষে ধ্রুবক। গুড। এখন ধ্রুবকের অন্তরীকরণ কি হয় জানি? অলওয়েজ জিরো। কি হয়? জিরো। তাহলে বলো, ওয়াই জেড এর সাপেক্ষে ফাই এর অন্তরীকরণ কত হবে? জিরো। মাইনাস জেড ওয়াই চলক, এর সাপেক্ষে ফাই ধ্রুবক, তাহলে বলো তো অন্তরীকরণ কত হবে? জিরো। জিরো থেকে জিরো বিয়োগ দিলে কত হবে? জিরো। হ্যাঁ। রিয়াজ, রিয়ানা, ম্যাজিক বুঝতে পারছো কিনা আমাকে জানো? এটা হচ্ছে ম্যাজিক অঙ্কের। বুঝছো রিয়াজ, রিয়ানা? হ্যাঁ,
এর দ্রুত বললে ভালোই তো, তাড়াতাড়ি বলো। রিয়াজ, রিয়ানা, বুঝতে পারছো? এইভাবেই আমাদের ম্যাথগুলো হবে। আচ্ছা এখন তাহলে দেখো তো, যদি একটার মানই 0 হয় তাহলে বাকি মানগুলো কি 0 হইতে বাধ্য না? যে বরাবর যখন করবা, কে বরাবর করবা, সবগুলো কি 0 হয়ে যাবে না এভাবে ধ্রুবক ধ্রুবক হয়ে হয়ে? তোমরা কি শুনতেছো আমার কথা বা বুঝতে পারতেছো আমি যা বললাম? খাদিজা, রিয়ানা, রিয়াজ। ওকে, তো আমাদের চাইছিল কি যে উদ্দীপকের ফাইয়ের গ্রেডিয়েন্টের কাল 0 হবে কি? হ্যাঁ, ফাইয়ের গ্রেডিয়েন্ট করছি, তার কাল বের করছি, 0 বেরিয়েছে, শেষ। এটাই অ্যান্সার। এখন বলো কার কোনো প্রশ্ন আছে কিনা এখানে? যতটুকু পড়াইছি বুঝাইছি। রিয়ানা, রিয়ানা তোমার মনে একটা প্রশ্ন ছিল এরকমই যে একটা জিনিসের গ্রেডিয়েন্টের কাল বের করতে, তুমি একটা প্রশ্ন করছিলা, তুমি মনে ওই যে ম্যাডামে পড়াইছিল কলেজে মনে হয়, সেটাই মেইন, এটাই প্রশ্ন ছিল তাই না? রিয়ানা আবার বলো তো, কথাটা আমি শুনতে পাইনি। তুমি প্রথম দিন বলছিলে স্যার গ্রেডিয়েন্টের কাল কেমনে বের করে, প্রশ্ন মনে হয় এটাই ছিল, এরকমই ছিল। হ্যাঁ বলো। স্যার ঘূর্ণনশীল অঘূর্ণনশীলের অঙ্ক আছে না? হ্যাঁ অঙ্ক আছে, আমি এটা দিব না আসলে, একটু আমার শরীর খারাপ হয়েছে তো এই জন্য কি, তাই বেশি পড়াতে পারতেছি না, এতটুকু রাখবো আজকে। হ্যাঁ ওকে। রিয়ানা আমাকে জানা তুমি কি উত্তরটা পাইছো? হ্যাঁ ক্লাস করতে হবে না, নোট দেখতে হবে। আচ্ছা আমি তারপর দিব না, ক্লাসও করাবো না, কারণ আগামীকাল আছে তো ফিজিক্স ক্লাস করাবো না। তো রিয়ানা আমাকে জানা তোমার উত্তরটা পাইছিলা, এটাই মনে উত্তর ছিল, আমাকে একটু জানাইও। স্যার এখানে যে যে একটা ভেক্টর ক্ষেত্র দেওয়া ছিল, হ্যাঁ না স্কলার ক্ষেত্র দেওয়া ছিল, স্কলার ক্ষেত্র দেওয়ার পর এখানে বলছে যে ডাইভারজেন্স করে এখান থেকে হচ্ছে যে ডাইভারজেন্স না গ্রেডিয়েন্ট করে, গ্রেডিয়েন্ট থেকে ডাইভারজেন্সে রূপান্তরিত করে, সেখান থেকে সনি কি জানো সলিনয়েডাল, সলিনয়েডাল, হ্যাঁ সলিনয়েডাল হবে কিনা আর কি। আচ্ছা প্রশ্নটা আমাকে দিও, আমি তাহলে বুঝতে পারবো, ঠিক আছে? প্রশ্ন তো অনেক রকম ভাবে ঘুরে বেঁচে আসে, সমস্যা নেই, ঠিক আছে? মানে এইভাবে এরকমই ছিল, এখানে 0 বলছে, আর এখানে হচ্ছে যে ডাইভারজেন্স না, ওই যে বলতে পারছি না, হ্যাঁ গ্রেডিয়েন্ট থেকে ডাইভারজেন্স সলিনয়েডাল হবে। হ্যাঁ সলিনয়েডাল হবে, বুঝছি। হ্যাঁ সলিনয়েডাল হবে কিনা, হ্যাঁ হ্যাঁ বুঝছি। হ্যাঁ এরকমই কাছাকাছি, তখন ডাইভারজেন্স বের করে দেখবা 0 হয়েছে কিনা, এটাই। ওকে আচ্ছা, তো থ্যাংক ইউ সো মাচ, ক্লাস করছো, নিয়মিত ক্লাস করো, উপস্থিত থাকো, দোয়া করো যাতে আমি সুস্থ থাকি, তোমাদের ভালো করে পড়াতে পারি, আর ফ্রেন্ডদেরকে নিয়ে এসো ক্লাসে জয়েন করার জন্য। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ, ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।